জিয়া পাকিস্তানের এজেন্ট, অস্ত্র হাতে যুদ্ধ করার কোনো নজির নেই বললেন প্রধানমন্ত্রী। জাপানি দুই কন্যার সাথে বাবা মায়ের সাক্ষাৎ, ভারতীয় শিশুকে মায়ের হেফাজতে দিলেন আদালত। করোনায় কমছে সংক্রমণ ও মৃত্যু, 24 ঘন্টায় 102 জনের প্রাণহানি। বিএনপির ডানে বামে জঙ্গিরা, বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের বিচারের দাবি জোরালো করার আহ্বান। দিনাজপুরে মা ছেলে অপহরণের মামলার ডিবিতে হস্তান্তর, দোষ স্বীকার করল প্রধান আসামি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি বলেন, বিদেশি ঋণ ছাড়াই বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খুনিরা জিয়া অস্ত্র হাতে যুদ্ধ করেছে তার কোনো নজির নেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ইতিহাসের মহানায়ক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সহজ সরল ছিলেন, এরই সুযোগ নিয়ে তাকে হত্যা করেছে দেশ বিরোধীরা। আর এ পরিকল্পনায় যুক্ত ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন। আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তোফায়েল আহমেদের সাথে কথা হয়, সেনাপ্রধান শফিউল্লাহর সাথে কথা হয়। সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পিছনে রহস্যটা কি, সেটাই কথা। বর্তমান সরকারের 12 বছরে যে উন্নতি হয়েছে, জিয়াউর রহমান এবং পরবর্তী ক্ষমতা দখলকারীরা 21 বছরেও তা করতে পারেনি বলে মন্তব্য করেন সরকার প্রধান। দারিদ্র্যের হার আমরা কমিয়ে 20 ভাগে আনতে সক্ষম হয়েছি। আমাদের মাথাপিছু আয় আজকে $2227 দাঁড়িয়েছে। বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করা এবং এই যে স্বাধীনতা অর্জনটাই যে একটা ভুল দেখানো মানুষকে, সেই জন্য দেশের কোনো উন্নতি যারা এসছে, চাই জিয়াই বলেন, এরশাদই বলেন, খালেদা জিয়া এরা কিন্তু করেনি। জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করে বিএনপির বিশৃঙ্খলারও সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তারা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? ওখানে একটা বাক্স আনা হয়েছিল, আর সেখানে ওই বাক্সের ফাঁক থেকে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা কমব্যাট ড্রেস পরা ছিল। তার জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, যে উদ্দেশ্য নিয়ে তারা 15 আগস্ট জাতীয় পিতাকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ফেল রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শগুলি ধ্বংস হয়ে যাক, সেটাই করতে দেব না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ভিকটিম সাপোর্ট সেন্টারে মেয়েদের মানসিক কষ্ট হচ্ছে, ভালো মানের কোনো হোটেলে নিয়ে রাখার দাবি জানিয়েছেন জাপানের জন্ম নেওয়া বাংলাদেশি 2 শিশুর বাবা। আর সন্তানদের ভালোর জন্য যে কোনো সমঝোতা মেনে নেয়ারও ইঙ্গিত শিশুদের মা জাপানি নারী এরিকোর। অন্যদিকে 2.5 বছরের শিশুকে নিজেদের হেফাজতে নিতে আইনি লড়াইয়ে নেমেছেন এক বাংলাদেশি বাবা ও ভারতীয় মা। বিস্তারিত মিনালাত দিবার রিপোর্টে। আদালতের নির্দেশে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা জন্মসূত্রে জাপানি 2 বাংলাদেশি শিশুকে দেখতে আসেন মা নাকানো এরিকো। আর তখন সন্তানদের সাথে দেখা করার অপেক্ষায় বাইরে ছিলেন বাবা ইমরান শরীফ। সন্তানদের সাথে দেখা করে জাপানি নাগরিক মা এরিক বলেন, এখানকার পরিবেশ অনেক ভালো, তবে সন্তানদের কল্যাণে যে কোনো সমঝোতায় রাজি তিনি। This place is clean, safe.
and the people, and secure. Yes, welfare of the children. Yes, of course. অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা ইমরান বলেন, পরিবার ছাড়া সন্তানরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমার মেয়ের এখান থেকে অন্য জায়গায় যাওয়া খুব দরকার। রাস্তায় বসে থাকা বাচ্চার মতো খাচ্ছিল আমার মেয়েগুলো। 2018 সালে জাপানে বাড়ি কেনা ও তার কিস্তি পরিশোধ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বে শুরু হয়। পরে গেল ফেব্রুয়ারিতে সন্তানদের নিয়ে দেশে চলে আসেন ইমরান। আর 19 আগস্ট সন্তানদের ফিরে পেতে বাংলাদেশে এসে আদালতে রিট করেন মা। এদিকে 2.5 বছরের শিশুকে নিজেদের হেফাজতে নিতে আইনি লড়াই নেমেছেন এক বাংলাদেশি বাবা ও ভারতীয় মা। তবে 2 মাসের জন্য এই শিশুকে ভারতীয় নাগরিক মা সাদিকা সাইদের হেফাজতে রাখতে বলেছেন হাইকোর্ট। এখন বাচ্চাটা আমাদেরকে কাস্টাডিতে দিয়েছে, বাচ্চা এবং বাচ্চার মাকে, এবং তারা 2 মাসের জন্য দিয়েছে। বাচ্চাকে বাবা দেখতে পারবেন সপ্তাহে 3 দিন 9টা থেকে 6টার মধ্যে, এবং ওনারা অনেকবার বলছিলেন, তো কোর্ট বলেছেন আপনারা একটা সমঝোতায় চলে যাওয়ার চেষ্টা করেন। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমছে। 24 ঘন্টায় 102 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25,729। নতুন শনাক্ত 4,698। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 13.77%। সুস্থতার হার বেড়ে হয়েছে 94%-এর বেশি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে 24 ঘন্টায় 789টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 34,111। শনাক্ত হয়েছে 4,698 জন। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 14,82,628। মারা গেছে 102 জন। মোট মৃত্যু 25,729। নতুন 8,314 জন সহ সুস্থ হয়েছে 13,97,885 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 13.77%। সুস্থতার হার 94%-এর বেশি। মৃত্যু হার 1.74%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 37 জন আর চট্টগ্রাম বিভাগে 24। 61 থেকে 70 বছরের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি। করোনায় এ পর্যন্ত 8,000-এর বেশি 60 মানুষের মৃত্যু হয়েছে, আর 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয়েছে 6,000-এরও বেশি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশে কমছে করোনার সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় করোনা উপসর্গে 9 জেলায় 47 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে 24 ঘন্টায় 1,777 জনের নমুনার বিপরীতে নতুন করে শনাক্ত 306 জন। মারা গেছে 7 জন। সংক্রমণ হার 17.22%। রাজশাহীতে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে। 3 মাসের মধ্যে এটি একদিনের সর্বনিম্ন মৃত্যু। সংক্রমণ হার 16.81%। বরিশালে 24 ঘন্টায় করোনা উপসর্গে 4 জনের মৃত্যু সহ নতুন করে আক্রান্ত হয়েছে 37 জন। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটের 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় ঠাকুরগাঁও ও গাজীপুরে মারা গেছেন 4 জন। এদিকে 24 ঘন্টায় যশোর, ঝিনাইদহ ও মেহেরপুরে কেউ মারা যাননি। বিএনপির ডানে বামে জঙ্গিরা অবস্থান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরাই পরিকল্পিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। আরেক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদেরও বিচারের আওতায় আনা দরকার। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বক্তৃতায় মন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে মির্জা ফখরুল ইসলাম বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের চেতনাই ধারণ করে না। দুই পাশে জঙ্গিদের বসিয়ে, দুই পাশে যারা আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগান দেয়, তাদেরকে বসিয়ে তাদের সাথে মিটিং করে বলে আওয়ামী লীগ চেতনা ধারণ করে না। ওনারাই চেতনা ধারণ করে। ওনারা কি, আমার প্রশ্ন হচ্ছে, ওনারা কোন চেতনা ধারণ করে? ফার্মগেটে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় যোগ দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। কথা বলেন 15 আগস্টের দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রসঙ্গে। শেখ মুজিবের দেওয়া স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে
আমি বিচার চাই। সেদিন খুনের সঙ্গে যারা জড়িত প্রত্যক্ষ, তার বাইরেও যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, যারা ষড়যন্ত্র জানার পরেও প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নেন নাই, এবং যারা বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, তাদের গাফিলতির কারণে তাদের আমি আজকে বিচার চাই। কমিশন গঠন করে নতুন তদন্তে সব অপরাধীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান মন্ত্রী। ফৌজদারি কার্যবিধির 173-এর 3-এর খ ধারা অনুযায়ী নতুন করে তদন্ত করে ওদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আবার তাদের অংশের বিচার করাও কিন্তু সম্ভব। আইনে কোথাও কোনো বাধা নাই। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর নানা প্রোপাগান্ডা চালিয়ে মুক্তিযোদ্ধাদেরকে দ্বিধাবিভক্ত করেছিল সামরিক শাসক জিয়াউর রহমান। সংবিধানের 4 মূলনীতি ছেড়ে ফেলে পাকিস্তানি মতাদর্শ প্রবর্তনে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধেও আওয়াজ ওঠেনি। সে সময় কর্নেল শওকত আলীর নেতৃত্বে প্রতিবাদী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা গর্জে ওঠে। ৭৮-এর ২৬ আগস্ট প্রতিষ্ঠা হয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাঙালি জাতির ইতিহাসে লজ্জা আর বেইমানির অধ্যায়ের শুরু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জয় বাংলা স্লোগান স্তব্ধ করে দিয়ে সংবিধান থেকে রাষ্ট্রীয় 4 মূলনীতি ছেঁটে ফেলার ষড়যন্ত্র হয়। ক্ষমতা দখল করে খন্দকার মোশতাক, জেনারেল জিয়াউর রহমানরা পাকিস্তানি ভাবধারায় সরকার ব্যবস্থা গড়ে তোলে। জিয়াউর রহমানের সামরিক ও রাজনৈতিক পরামর্শক পাকিস্তান ফেরত এরশাদকে দেয়া হয় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টার দায়িত্ব। প্রয়োজন অনুভূত হয়ে থাকলেও অতীতে সম্ভব হয়নি। স্বাধীনতার মূল মন্ত্র অর্থনৈতিক মুক্তি সামরিক স্বৈরাচারের জাতাকলে যখন পিষ্ট, হালুয়া রুটির লোভে দ্বিধা বিভক্ত মুক্তিযোদ্ধারাও চেতনা থেকে বিচ্যুত, তখন সাবেক সেনা কর্মকর্তা শওকত আলীর নেতৃত্বে ১৯৭৮ সালের ২৬ আগস্ট প্রতিষ্ঠা হয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের। বঙ্গবন্ধু ও তাঁর সরকারের নামে প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হয়। বাংলাদেশ যখন পাকিস্তানি মনোভাবাপন্নদের দখলে চলে যাচ্ছিল এবং জয় বাংলা স্লোগানের স্থলে বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদের সুরে প্রবর্তনের একটা অপপ্রয়াস চালানো হয়েছিল। ৭৮ সালে জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে মুক্তিযুদ্ধ সংসদের চেয়ারম্যান ছিলেন মাহফুজুর রহমান। মাহফুজুর রহমানের একটা অধ্যত্বপূর্ণ উক্তি তার মুখ দিয়ে বেরিয়েছিল যে শেখ মুজিব জাতীয় বেঈমান, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তখন থেকে মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আস্তে আস্তে একত্রিত হতে শুরু করলো। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিবাদী কাফেলার ঠিকানা হয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। আমরা করমর্দন করব জয় বাংলা বলে, আমরা আলিঙ্গন করব জয় বাংলা বলে, আমরা দেখা হলে সাথে সাথে উচ্চস্বরে জয় বাংলা বলবো, টেলিফোন রিসিভ করব জয় বাংলা বলে। এটা আমাদের একটা রেওয়াজে পরিণত হয়েছিল। কিন্তু সুবিধাবাদী যারা, তারা সুবিধা নেওয়ার জন্যে, হালুয়া রুটির ভাগাভাগির জন্য মুক্তিযোদ্ধা সংসদে গিয়েছিল। মুক্তি সংগ্রাম চলছে, চলবে স্লোগান নিয়ে রক্তে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। বাঙালি সংস্কৃতিকে ধারণ করে, লালন করে, তারা সবাই আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরে মা ছেলে অপহরণের মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের দিকে মামলাটি হস্তান্তর করা হয় বলে জানান ডিবির কর্মকর্তা। এদিকে অপহরণের শিকার ছেলে জাহাঙ্গীরের চিরিরবন্দর থানায় দায়ের করা মামলায় 10 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়, বাকি 5 জনকে গ্রেফতারে অভিযান চলছে। এরা হচ্ছেন আরিফিন, সোহেল, রিয়াদ, সুমন ও জাহিদ। অন্যদিকে বুধবার প্রধান আসামি পুলিশের সোর্স ফসিউর রহমান পলাশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পর্যটক আকর্ষণে হোটেল, মোটেল ও বিমান সংস্থা দিচ্ছে নানা সুযোগ সুবিধা। এগিয়ে এসেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানও। পরিমণির জামিন শুনানি অবিলম্বে করতে হাইকোর্টের রুল, জবাব দিতে হবে 1 সেপ্টেম্বরের মধ্যে। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে সৃষ্ট বিরোধে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম।
দুপুরে চাঁদপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা সবাই দেশপ্রেমিক, তবে পারস্পরিক সম্পর্ক অবনতির জন্য কেউ দায়ী নন। সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। মহামারী করোনায় অন্যান্য সকল খাতের চেয়ে একটু বেশি বিপর্যস্ত পর্যটন শিল্প। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে মূল্য ছাড় সহ নানাভাবে পর্যটক টানার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। দেশের অভ্যন্তরে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোয় ভ্রমণে হোটেল, মোটেল, বিমান টিকিট সহ ট্যুরস প্যাকেজ মিলছে আকর্ষণীয় ছাড়। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্ডে বিল পরিশোধে দেওয়া হচ্ছে বিনা সুদে কিস্তি সুবিধাও। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মহামারীর বিধিনিষেধ উঠেছে, এখন উন্মুক্ত পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। হাঁপিয়ে ওঠা ঘরবন্দি মানুষ বলতে গেলে উদ্গ্রীব ঘোরাঘুরিতে। যদিও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা বলবতী আছে। মাস্ক পরিধান না করে বিচে প্রবেশ করবেন না। আবার করোনার এই সময়ে বিদেশ ভ্রমণের ঝুঁকি ঝামেলাও কম নয়। তাই তো অভ্যন্তরীণ পর্যটন কেন্দ্রগুলোই ভরসা ভ্রমণ পিপাসুদের কাছে। সাগর, পাহাড়, হাওর বাওর, চা বাগান সমৃদ্ধ এলাকা কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও সিলেট অঞ্চলে তাই এগিয়ে পর্যটকদের পছন্দের তালিকায়। সাথে সাথে প্রাণচাঞ্চল্য ফিরেছে এতদিন বন্ধ থাকা হোটেল, মোটেলগুলোয়। 4-5 তারকা তো বটেই, সাধারণ মানের এসব প্রতিষ্ঠানেও বিভিন্ন ছাড়ের ছড়াছড়ি। আমাদের গলফ কোর্স বলেন, আমাদের বিনোদন কেন্দ্র, বিভিন্ন সুইমিং পুল থেকে আরম্ভ করে সবকিছু ঠিকঠাক করে ফেলছি এবং আমরা গেস্ট পাওয়া শুরু করছি অলরেডি। আমরা 50% গেস্ট রাখতেছি এবং স্বাস্থ্যবিধি মেনে সব রিসোর্টই মোটামুটি ডিসকাউন্ট দিয়ে প্যাকেজ দিচ্ছি। বসে নেই বিমান সংস্থাগুলো। প্রথমবারের মতো দিনব্যাপী প্যাকেজ ট্যুর ঘোষণা করেছে তারা। জিরো না, আমরা আসলে অনেকে মাইনাসে চলে গেছি, সেই মাইনাস থেকে আসলে জিরোতে এসে আমাদেরকে পজিটিভে যেতে হবে। এখানে যেমন হোটেল ইনক্লুড করা আছে, আমাকে এয়ার টিকেট ইনক্লুড করা আছে, ফুড ফ্যাসিলিটিস গুলো ইনক্লুড করা আছে। 10,999 টাকায় সকালে যে এবং সন্ধ্যায় ফ্লাইটে ব্যাক করতে পারছে। সেই সক্ষমতার জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের টুরিস্ট স্পট গুলোকে ভিজিট করার একটা সুবর্ণ সুযোগ এখন। এমনকি এই যে খরচের অর্থ পরিশোধেও এগিয়ে এসেছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিনা সুদে এবং মাসিক কিস্তিতে ভ্রমণ সংক্রান্ত খরচের বিল পরিশোধের সুযোগ দেওয়া হচ্ছে। এবং ডোমেস্টিক সাইডেও যদি আমরা বলি, প্রায় 4,000-5,000 কোটি টাকার একটি মার্কেট। এয়ার টিকেট থেকে শুরু করে অ্যাকোমোডেশন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের অফারিংস থাকে। লিস্টেড যে হোটেলসগুলো আছে অথবা এয়ারলাইন্সগুলো আছে, সেখানে সে খরচ করলেও তাকে একবারে টাকাটা পে করতে হয় না, কিস্তিতে সে টাকাটি পে করতে পারে এবং সেটি সুদবিহীন। সব মিলিয়ে 20টি ব্যাংকের কার্ডে 6 মাসে এসব বিল পরিশোধের সুবিধা মিলবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদনের শুনানি মহানগর দায়রা জজ আদালতে অবিলম্বে করতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এই রুল জারি করেন। দায়রা জজ আদালতে পরিমণির জামিন শুনানি 21 দিন পরে নির্ধারণ করার আদেশ কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। 1 সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব চেয়ে ওই দিনই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। আর এই রুল জারির আদেশ 24 ঘন্টার মধ্যে বিবাদীদের নিকট পাঠাতে বলা হয়েছে। বাইশ 2021 তারিখের আদেশ কেন স্যাটিসফাইড হবে না এবং আমাদের যে বেল অ্যাপ্লিকেশন আছে ওনার কোর্টে, সেটা কেন 2 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে না, তৎমর্মে রুল ইস্যু করেন। বন্যায় দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে, তবে কোথাও কোথাও কমছে পানি। রাজবাড়ীতে গত 24 ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পানি 4 সেন্টিমিটার কমে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তবে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, তলিয়ে গেছে সবজি ক্ষেত। এদিকে ফরিদপুরে পদ্মার পানি কমতে শুরু করলেও এখনও তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় সকালে তিস্তা ও যমুনা নদীতে 1 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধার ফুলচুরি উপজেলার পিপুলিয়ার চর, এরেন্ডাবাড়ি,
গোঘাট সহ বেশ কয়েকটি গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে। করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ শিথিলের পর ভিড় বেড়েছে চট্টগ্রামের পাসপোর্ট অফিসে। গড়ে প্রতিদিন জমা পড়ছে 800 থেকে 1000 আবেদন। তবে ভোগান্তি বাড়ছে ই পাসপোর্ট পাওয়া নিয়ে। যথাসময়ে পুলিশ রিপোর্ট না আসা, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটির কারণে এমন বিড়ম্বনা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। 2010 সালে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। পিয়ন, কর্মচারী, কর্মকর্তা মিলেই তখন ছিলেন 21 জন। 10 বছরেও বাড়েনি সে জনবলের সংখ্যা। আগে যেখানে 200 থেকে 300 আবেদন জমা পড়ত, এখন সেখানে প্রতিদিন জমা পড়ে প্রায় 1000 খানেক আবেদন। করোনার বিধিনিষেধ শিথিলের পর বেড়েছে আবেদনের এই চাপ। তবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ই পাসপোর্টের ক্ষেত্রে। ওই নামে নাকি বলে ওই আমার ওই আইডি কার্ডের সাথে মিলে নাই। ওখানে যখন লিখছে তখন টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখন কারেকশন করার জন্য দাঁড়িয়ে এসেছি। ওনাদের মনে হয় লোক কম আছে, একটু বাড়ানো দরকার। এখানে অফিসিয়ালভাবে যতগুলা লোকজন দরকার সাপোর্ট দেওয়ার জন্য, অফিসিয়াল কাজ করার জন্য, আমার মনে হয় এখানে অত সংখ্যক লোক নাই। যথাসময়ে পুলিশ রিপোর্ট না আসা ও জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটি থাকাকে কারণ বলছেন সংশ্লিষ্টরা। পুরাতন পাসপোর্ট যাদের আছে তাদের বেলায় সমস্যা হচ্ছে এনআইডি কার্ড, বেশিরভাগ ক্ষেত্রেই এনআইডি কার্ডের সমস্যা, এনআইডি কার্ড ভুল থাকে। পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থার কথা জানিয়েছেন বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক। শিক্ষা, চিকিৎসা, তারপরে বিভিন্ন প্রয়োজনে যারা এমনকি বেড়াইতে যাওয়ার জন্য মানুষের যে আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সাথে সাথে এই চাহিদাগুলো এইগুলো বৃদ্ধি পাইছে, যার কারণে এই মানে পাসপোর্ট করার হারও ব্যাপকভাবে বৃদ্ধি পাইছে। এর সাথে সমন্বয় রেখে যেন জনবল যেটা আগে ছিল জনবল বৃদ্ধির জন্য এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে। নানা যৌক্তিক কারণে প্রায় 6000 ই পাসপোর্ট বিতরণ করা যায়নি বলে জানান পরিচালক। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবারে শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন নিঃসন্দেহে সময়ের দলিল। লেখক ও গবেষকরা বলছেন, বঙ্গবন্ধুকে বোঝার জন্য তার মানসিক দিক, চিন্তা, জাতির জন্য স্বপ্ন, ত্যাগ আর বাংলার ইতিহাস সুস্পষ্ট ও সাবলীলভাবে ফুটে উঠেছে বই তিনটিতে। শাসনতন্ত্র, জাতি গঠন তথা করণীয় সম্পর্কে দিক নির্দেশনাও আছে বইগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সাহিত্য অনুরাগী বঙ্গবন্ধু লিখতেন কারাগারের নিঃসঙ্গ সেলে বসে। দীর্ঘ বন্দি জীবনে এই চর্চাটা চালিয়ে যেতে নিরন্তর উৎসাহ যোগাতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার সেই সব লেখা সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ নেন। যেদিন এই বইগুলি আমি তুলে দিলাম, মনে হচ্ছে আমার সব থেকে একটা আপন জিনিস আমি ওনার হাতে তুলে দিলাম। বারবার বলেছি যে এটা যেন তাড়াতাড়ি ছাপা হয়, অন্তত আমি যেন দেখতে পারি। 2012 সালে প্রথম প্রকাশিত হয় অসমাপ্ত আত্মজীবনী। 2017 সালে কারাগারের রোজনামচা এবং 2020 সালে আমার দেখা নয়া চীন। বঙ্গবন্ধু নিরেট গদ্য লেখেননি বা কঠিন কোনো শব্দ প্রয়োগ করেননি। তিনি সবসময় সাধারণ মানুষের ভাষাটাকে ধারণ করেছেন এবং সাধারণ ভাষায় তিনি কথা বলেছেন। বঙ্গবন্ধুর এই জাতির জন্য স্বপ্ন, বঙ্গবন্ধুর ত্যাগ, ইতিহাস, এসব সবই আমরা এই তিনটা বইতে পাবো। বঙ্গবন্ধু তার লেখায় ব্যক্তি থেকে রাজনৈতিক জীবনের বহু মাত্রিকতা যেমনি তুলে ধরেছেন, তেমনি সাবলীলভাবে ধারণ করেছেন সময়কে, বিশ্লেষণ করেছেন নানা চরিত্রকে। একটি জীবন কি পড়তে পড়তে প্রতি মুহূর্তে নিজেকে অতিক্রম করে একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে তিনি কোথাও কিন্তু আপোষ করেনি, পিছপা হননি। এবং আমরা দেখি গুলিটা ওনার বুকেই লেগেছে, পিঠে লাগেনি। আমরা যদি দিক নির্দেশনা চাই, আমাদের জাতি কোথায় যাবে, কোন দিকে, কোন পথে এগুবে। বঙ্গবন্ধুকে নিয়েও লিখেছেন অনেকেই, তবে রয়েছে গবেষণাধর্মী কিংবা অনুসন্ধানী লেখার ঘাটতি। বঙ্গবন্ধুর উপর প্রচুর বই লেখা হয়েছে, বিশ্বের আর কোনো নেতার উপর এত বই লেখা হয়নি, কিন্তু অধিকাংশ লেখাই কোনো গবেষণামূলক নয় এবং এক বই থেকে 100টি বই লেখা হয়েছে।
যার ফলে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। যদি গবেষণা হয় বঙ্গবন্ধুর সচেতন জীবনটা বেরিয়ে আসে, তাহলে এইসব বইগুলো এমনি চলে যাবে, এগুলো টিকবে না। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে প্রাতিষ্ঠানিকভাবে তার জীবন ও কর্ম নিয়ে আরো গবেষণা হওয়া জরুরি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দেশে পৌঁছল ভারতের উপহারের আরো 40টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, বাকিগুলো আসছে সেপ্টেম্বরে। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। ভারত সরকারের দেয়া তৃতীয় চালানে আরো 40টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে প্রবেশ করে। চলতি বছরের 26 থেকে 27 মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলায় 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বর মাসে পর্যায়ক্রমে আসবে। উপহার হিসেবে আসা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। মেহেরপুরে পাটের ভালো ফলন হলেও পর্যাপ্ত পানির অভাবে জাগ দেওয়া যাচ্ছে না। নদীতে পাট জাগ দিতে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় নিম্নাঞ্চল ও গর্তে শ্যালো ইঞ্জিন দিয়ে পানি জমাতে গিয়ে অতিরিক্ত খরচের মুখে পড়ছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। পুকুর ও ডোবায় পানি না থাকায় শ্যালো মেশিন দিয়ে পুকুরে পানি জমিয়ে জাগ দিতে হচ্ছে। খুব ভালো ফলন হবে পারে, তো আমাদের যে পানিটা নেয় যে ঠাকুর যেখানে গেট করতে পানি জায়গা দেবো সেটা হয়েছে, তখন নিয়েছি গাড়ি করে বই আপনারা বিলে পাট জাগ দিতে হয়েছি, তাতে আমাদের খরচ বেশি হয়ে যাচ্ছে, তাতে ওই গেড়ি খরচ ভাড়া দিতেছি। এতে পুকুর লিজ নিতে হচ্ছে। 1 বিঘা জমির পাট জাগ দিতে গিয়ে অতিরিক্ত 1000 টাকা বেশি খরচ হচ্ছে। 2000 টাকা পাট কিনা বেচা করি, তাতে গেরস্ত কিছু থাকে না। 1 বিঘে ভুঁই পাট আনতে গেলে প্রায় 12-13 টাকা খরচ হয়েছে। কিন্তু ভালো ভুঁই হয় 10 মণ পাট হবে, তার বেশি তো হবে না। তাই তো চাষির লাভ হইল কি? কৃষি বিভাগও বলছে বৃষ্টি কম হওয়ায় পাট জাগ দিতে সমস্যা হচ্ছে। সমস্যা যাতে না হয় সে ব্যাপারে আমরা আধুনিক উপায়ে পাট জাগ দেওয়ার জন্য আমরা বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কৃষক আছেন তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার জেলায় পাট চাষ হয়েছে প্রায় 20,040 হেক্টর জমিতে। রত্না জামান, 21 টেলিভিশন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। (02222281792) নম্বরে ফোন দিলেই ঘরে পৌঁছে যাবে খাবার। করোনা মহামারীর কারণে সংকটে থাকা মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। পাশে আছি বাংলাদেশ কর্মসূচির আওতায় আহার হবে সবার ঘরে শিরোনামের এই উদ্যোগ মূলত অসহায় কর্মহীন দরিদ্র মানুষের জন্য। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা জানান, করোনায় কাজ হারানো অনেকেই আছেন যারা কারো কাছে সাহায্য চাইতে পারছেন না। তাদের জন্যই এমন উদ্যোগ। ফোন দিলেই খাবার নিয়ে পৌঁছে যাবেন প্রাণ আরএফএল গ্রুপের সাহায্যকর্মীরা। এবারে খেলার খবর। আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সাথে জেলায় জেলায় মাঠ তৈরি করার পরিকল্পনাও করেছে বিসিবি। 4 বছর পর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে এসব তথ্য জানান বোর্ড সভাপতি। সভায় কাউন্সিলরদের সম্মতিক্রমে 3 বছরের আর্থিক বিবরণী অনুমোদন হয়েছে। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। বোর্ডের 10ম সভায় গত 27 জুলাই বার্ষিক সাধারণ সভার তারিখ ঠিক হলেও করোনার কারণে পিছিয়ে যায়। শেষ পর্যন্ত 1 মাস পর অনুষ্ঠিত এজিএমে 120 জন কাউন্সিলর অংশ নেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে গত 4 বছরে বিসিবির সাফল্য নিয়ে বিস্তারিত বিবরণী পাঠ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা। বড় বড় দেশগুলা আইসিসি থেকে টাকা নিচ্ছে, লোন নিচ্ছে বা লোন চাচ্ছে, কোভিডের জন্য চালাতে পারছে না। সে জায়গায় আমরা আমাদের সমস্ত কার্যক্রম রেখে
শুধু ক্রিকেট না, ক্রিকেট প্লেয়ারদের না, ক্রিকেটের বাইরেও সবাইকে সাহায্য করার জন্য চেষ্টা করে গেছি এবং সাহায্য করে এসেছি। সভা শেষে মাঠের পারফরমেন্সে সন্তুষ্টির কথা জানান নাজমুল হাসান পাপন। মেয়েদের এশিয়া কাপ জয়, ছেলেদের ত্রিদেশীয় সিরিজ জয় তো আছেই, সবকিছু ছাপিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ে তৃপ্ত ক্রিকেট বোর্ড। এখন আমাদের উপরে পাকিস্তান আছে, আমার মনে হয় আমরা যদি একবার 5-এ যেতে পারি, তারপর ওই 4-এ যাওয়ার জন্য যা যা করা দরকার সেই সময়টা ব্রিডিং স্পেসটা পাবো এবং আমরা অবশ্যই প্রথম 4-এর মধ্যে যাওয়ার চেষ্টা করব। আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের কথাও জানান বোর্ড সভাপতি। বিভিন্ন জেলায় অব্যবহৃত মাঠগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করারও পরিকল্পনা আছে বিসিবির। আমরা চাচ্ছি খেলার মাঠ যেখানে অবাধে সবাই খেলতে পারে। গত 3 অর্থবছর সহ 4 বছরে সব মিলিয়ে 896,57,30,000 টাকা খরচ করেছে ক্রিকেট বোর্ড। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় 2021-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সকালে আর্মির শুটিং রেঞ্জে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের আসরে 98 জন প্রতিযোগী 7টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশ নেন। এতে সর্বমোট 6,246 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব। ব্যক্তিগত পর্যায়ে বিজয়ীদের স্বর্ণ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বলেন, কমনওয়েলথ ও অলিম্পিক গেমস সামনে রেখে শুটারদের প্রস্তুত করা হচ্ছে। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জিয়া পাকিস্তানের এজেন্ট, অস্ত্র হাতে যুদ্ধ করার কোনো নজির নেই বললেন প্রধানমন্ত্রী। জাপানি 2 কন্যার সাথে বাবা মায়ের সাক্ষাৎ, ভারতীয় শিশুকে মায়ের হেফাজতে দিলেন আদালত। করোনায় কমছে সংক্রমণ ও মৃত্যু, 24 ঘন্টায় 102 জনের প্রাণহানি। বিএনপির ডানে বামে জঙ্গিরা, বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের বিচারের দাবি জোরালো করার আহ্বান। দিনাজপুরে মা ছেলে অপহরণ মামলা ডিবিতে হস্তান্তর, দোষ স্বীকার করল প্রধান আসামি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।